ফাঁস হওয়া একটি গোপন কূটনৈতিক নথি পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সেই বিদেশি ষড়যন্ত্রের অভিযোগকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। দেশটিতে সাইফার নামে পরিচিত এই নথিতে ২০২২ সালের মার্চে যুক্তরাষ্ট্রে নিযুক্ত তৎকালীন পাকিস্তানি রাষ্ট্রদূত আসাদ মাজিদ খান ও মার্কিন কূটনৈতিক ডোনাল্ড লুর মধ্যকার এক কথোপকথনের বিস্তারিত বিবরণ রয়েছে। আসাদ মাজিদ ও ডোনাল্ড লুর ওই আলোচনার সূত্র ধরেই ইমরান খানকে ক্ষমতা থেকে অপসারণ এবং পরবর্তীতে তার কারাবাসের পথ প্রশস্ত করা হয় বলে অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক অনুসন্ধানী সংবাদ মাধ্যম ড্রপসাইট ওই মূল নথিটি প্রকাশ করেছে। ড্রপসাইট বলছে ২০২২ সালের ৭ মার্চের এক বৈঠকে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন প্রধানমন্ত্রীর পদ থেকে ইমরান খানকে সরিয়ে দেওয়ার বিষয়ে ইসলামাবাদকে উদ্বুদ্ধ করে। ইউক্রেনে রাশিয়ার হামলার বিষয়ে ইমরান খানের নিরপেক্ষ অবস্থানের কারণেই ওয়াশিংটন ওই চাপ প্রয়োগ করে। প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানে অভিযানের জন্য মার্কিন বাহিনীকে পাকিস্তানের ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ায় ওয়াশিংটন ইমরান খানের ওপর অত্যন্ত ক্ষুব্ধ ছিল। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বরাবরই দাবি করে আসছেন, তার স্বাধীন পররাষ্ট্র নীতি এবং রাশিয়া ও চীনের বিরুদ্ধে ওয়াশিংটনের পক্ষে অবস্থান নিতে অস্বীকৃতি জানানোই পাকিস্তানের ঐতিহ্যবাহী প্রাণিক দলগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র তাকে সরানোর ষড়যন্ত্র করেছে। ২০২২ সালের এপ্রিলে এক বিবৃতিতে তৎকালীন এই পাক প্রধানমন্ত্রী বলেছিলেন, আমেরিকা ব্যক্তিগতভাবে আমাকে ক্ষমতা থেকে সরাতে চায় এবং সেটি করতে পারলেই সব অপরাধ ক্ষমা করে দেওয়া হবে। তিনি বলেন, সন্ত্রাসবাদ বিরোধী মার্কিন যুদ্ধের কঠোর সমালোচনা এবং তালিবান শাসিত আফগানিস্তানে মার্কিন বাহিনীর দূরনিয়ন্ত্রিত অভিযানের জন্য পাকিস্তানের ভূমি ব্যবহার করতে না দেওয়াই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। সেই সময় ইমরান খান বলেছিলেন, তারা বলছে ইমরান খান যদি অনাস্থা ভোটে হেরে যান তাহলেই আমাদের ক্ষোভ প্রশমিত হবে। তবে ওয়াশিংটন তাৎক্ষণিকভাবে এই অভিযোগ অস্বীকার করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তৎকালীন মুখপত্র নেড প্রাইস বলেন, এসব দাবির কোনো সত্যতা নেই। তিনি বলেন, আমরা পাকিস্তানের পরিস্থিতির দিকে কড়া নজর রাখছি। আমরা পাকিস্তানের সাংবিধানিক প্রক্রিয়া এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল এবং এতে আমাদের সমর্থন রয়েছে। ড্রপসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের ৭ মার্চ ডোনাল্ড লুর সঙ্গে বৈঠক করেন আসাদ মাজিদ। ফাঁস হওয়া ক্যাবেলে রেকর্ড করা ওই কথোপকথনে লু রাষ্ট্রদূতকে জানান, অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান খানকে যদি ক্ষমতা থেকে সরানো হয় তাহলে ইসলামাবাদের প্রতি ওয়াশিংটনের যাবতীয় ক্ষোভ মিটে যাবে এবং সব ক্ষমা করে দেওয়া হবে। সতর্ক করে দিয়ে লু বলেন, ইমরান খান ক্ষমতায় থাকলে ইউরোপ এবং যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তান প্রবলভাবে বিচ্ছিন্ন হয়ে পড়বে। ২০২২ সালের ৯ এপ্রিল সামরিক বাহিনীর পরোক্ষ সমর্থনে এক অনাস্থা ভোটে ৭৩ বছর বয়সী ইমরান খান ক্ষমতা হারান। এর এক বছর পর তিনি এবং তার স্ত্রী বুশরা বিবি দুর্নীতি, কোর্টের অবমাননা এবং রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসের অভিযোগে দণ্ডিত হয়ে কারাবরণ করেন। পরবর্তীতে ২০২৪ সালের সাধারণ নির্বাচনের আগে তার দল পিটিআইকে নিষিদ্ধ করা হয় এবং তাদের নির্বাচনী প্রতীক কেড়ে নেওয়া হয়। এমনকি স্বতন্ত্র হিসেবে জয়ী পিটিআই সমর্থিত প্রার্থীদের গেজেট প্রকাশেও বাধা দেওয়া হয়। প্রায় ২ দশক ধরে মার্কিন কর্মকর্তারা পাকিস্তানের বিরুদ্ধে তালিবানদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলে আসছেন, যদিও মিত্র হিসেবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে শত শত কোটি ডলার সহায়তা নিয়ে আসছে পাকিস্তান। বিশেষ করে ২০১১ সালে অ্যাবটাবাদে ইসলামাবাদের অগোচরে মার্কিন কমান্ডো অভিযানে ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর পাকিস্তানের ভাবমূর্তি চরম সংকটে পড়ে। ডোনাল্ড ট্রাম্প তার শাসনকালে পাকিস্তানকে সামরিক সহায়তা দেওয়া বন্ধ করে দেন। মার্কিন এই প্রেসিডেন্ট পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তোলেন, দেশটি সন্ত্রাসবাদ দমনে কার্যকর ভূমিকা রাখছে না। পরবর্তীতে বাইডেন প্রশাসনও ইমরান খানের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলে। আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের পর ইমরান খান পাকিস্তানে মার্কিন বাহিনীর ঘাঁটি স্থাপনের অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করেন। সেই সময়েই ওয়াশিংটনের সঙ্গে চূড়ান্ত অবনতি ঘটে ইমরান খান নেতৃত্বাধীন পাকিস্তানের সরকারের। গোপন নথিতে দেখা গেছে, একই সময়ে সৌদি আরবও একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির জন্য পাকিস্তানের ওপর চাপ বাড়াচ্ছিল, কিন্তু ইমরান খানের সরকার তাদের কূটনৈতিক স্বকীয়তা বজায় রাখার পক্ষেই অড়ির ছিল। পাকিস্তানি সামরিক বাহিনী ইমরান খানের এই অবস্থানকে দেশের জন্য হুমকি মনে করে। ২০২১ সালের জুলাই মাসের একটি প্রতিবেদনে দেখা যায়, প্রধানমন্ত্রীর অগোচরেই মার্কিন বাহিনী ওয়াশিংটনে সিআইএর একজন প্রাক্তন স্টেশন চিফকে লবিস্ট হিসেবে নিয়োগ করে। এটি ছিল সামরিক বাহিনীর নিজেদের সরকারের সমান্তরালে স্বাধীনভাবে কাজ করার একটি প্রাথমিক সংকেত।
ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর সামরিক বাহিনী সমর্থিত নতুন সরকার মার্কিন সামরিক লক্ষ্যের দিকে আরও ঝুঁকে পড়ে। সেই সময় ইউক্রেন যুদ্ধে কামানের গোলা সরবরাহ শুরু করে পাকিস্তান, যা মার্কিন ঠিকাদার ও তৃতীয় পক্ষের মাধ্যমে পাঠানো হয়েছিল। ড্রপ সাইটের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধে সরবরাহ অব্যাহত রাখার শর্তের সঙ্গেই আইএমএফের পক্ষ থেকে পাকিস্তানকে দেওয়া ঋণ সহায়তার বিষয়টি অলিখিতভাবে জুড়ে দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত পাকিস্তান সেই সৌদি প্রতিরক্ষা চুক্তিতেও স্বাক্ষর করে, যা ইমরান খানের সরকার এতদিন আটকে রেখেছিল।